করে কানে ধরলেন। প্রথমবারের বেলায় কেউ কল ধরল না, তবে দ্বিতীয়বার কল করার আগেই কল এলো। বুড়ি পানে লাল করা ঠোঁটে মুখ ভর্তি হেসে বললেন, বাসর রাত্রের পরদিনই পালাইয়া গেল দাদু ভাই। আহারে, তাই তোমার সমস্যার কারণ চুপি চুপি আমারে কইতে পারতা। মুই তোমার এমন একখান বাটনা খাওয়াইতাম, একদিনেই চাঙ্গা হইয়া যাইতে। আমি একদম ঠিক আছি ডার্লিং। তুমি তোমার বইরারে গিয়া বাটনা খাওয়াও। আমার ওসব বাটনা টাটনা লাগবো না আমার। আল্লাহ দিলে এমনি বহুত চাঙ্গা আছি। কেমন চাঙ্গা বুঝবার পাচ্ছি দাদু ভাই। তয় তোমার বউও কইতাছে তুমি কাপুরুষের মতো না বইলা পালাই গেছো। এ কথা শুনে স্পর্শী শব্দ করে হাসতে লাগলো। কাপুরুষ বলায় রুদ্রের মুখখানা কেমন পাংশুটে হয়েছে, তা বড্ড দেখতে ইচ্ছে করছে তার। বীরপুরুষের মতো সিনা উঁচু করে বেড়ানো সেই রুদ্রকে বলছে কাপুরুষ। কথাটা রুদ্রের হজম করা কথা না। দেখা যাক জবাবে কি বলে। ফোনের ওপাশ থেকে রুদ্রের কানে পৌঁছেছে কারো প্রাণ খোলা হাসির শব্দ। কে হাসছে চিনতে কষ্ট হয়নি তার, তবে স্পর্শী দাদিমার পাশেই আছে জেনে তেড়াভাবে জবাব দিল, তোমার নাতনি রানী এলিজাবেথের ন্যায় আমার বংশের সবচেয়ে যোগ্যতা সম্পন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়ে সে, যার রূপ গুণের জুড়ি মেলাও ভার। এমন যোগ্যতা সম্পন্ন এক মেয়েকে ধরাছোঁয়ার সাধ্য কি আর এই এতিমের আছে? তাছাড়া কাউকে না ধরে না ছুলে কাপুরুষ বলা সুস্থ কোনো মানবীর কাজ নয়, তাই না? রুদ্রের এমন অপমানজনক কথা শুনে স্পর্শী এবার চেঁচিয়ে উত্তর দিল, দাদিমা, তোমার নাতিকে বলে দাও তার জন্য এই স্পর্শী মরে যাচ্ছে না। তার ছোঁয়া না পেয়ে কেঁদে কেঁদে জীবন শেষ করে দিচ্ছে না। মোদ্দা কথা, সে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ কেউ নয়। আজ না হয় কেউ আমার বিরহে কেঁদে মরছে না, কাল যে এমনই থাকবে এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি আমি নিজে। সে আজ অথবা কাল যা ইচ্ছা করছে করুক, তাতে আমার যায় আসে না। আমার বুকে অন্য নারী থাকলেও না। আচমকা এমন কথা শুনে স্পর্শী কেন জানি থমকে গেল। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল দাদিমার দিকে। তারপর কিয়তকাল নিশ্চুপ থেকে জোর গলায় বলল, যে থাকা সে এমনিই থেকে যাবে। পৃথিবীর সবচেয়ে থার্ড ক্লাস মার্কা যুক্তি এটা। বিপরীতে থাকা মানুষটাকে প্রাপ্ত সম্মানটুকু দিবে না, মানুষ বলেই গ্রাহ্য করবে না, আর তোমার তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে অপর ব্যক্তি থেকে যাবে। এত সোজা? তবে তোর দিক থেকে লেম যুক্তিটাই সঠিক, কারণ তুই বখাটে নেশাখোর জোটাতে পারিস, নেশাখোরের হাত খরচও দিতে পারিস, আর এসব নেশাখোররা আত্মসম্মান খুইয়ে হাত খরচ পেতে তোর জন্য থেকে যেতে পারে। তাই আমার মতো একটা রুদ্রকে হারালে তোর কিচ্ছু আসবে যাবে না, কারণ তার কাছে তো হাজারটা মাসুম আছে থাকবে। এ কথা বলে রুদ্র কল কেটে দিল। আর তার গা জ্বালানো কথাগুলো শুনে স্পর্শী রাগে দুঃখে কেঁদেই দিল। মাসুম যে এত খারাপ সে কিভাবে জানবে? আর তাদের পরিচয় মাত্র 7 দিনের। এই 7 দিনে কিভাবে বুঝবে সে? আর এখানে আরেকটা ভুল বুঝেছে সকলে। সে মাসুমের সঙ্গে পালিয়ে যাচ্ছিল না, বরং মাসুমের জোরাজুরিতে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে গিয়েছিল। প্রেম করলে নাকি মাঝে মাঝে স্কুল ফাঁকি দিতে হয়। লুকোচুরি প্রেমে নাকি অনেক মজা। এসব কিছুর সঙ্গে নতুনভাবে পরিচিত হচ্ছে সে। তাছাড়া মানুষ ঠকেই তো শিখে, অথচ তাকে ভুল শুধরানোর সুযোগই দিচ্ছে না কেউ। মাসুমের সঙ্গে ব্রেকআপ হওয়ার ঘণ্টাখানেক পরে রুদ্রের সঙ্গে বিয়ে দিয়ে দিল। একবারও কেউ বোঝার চেষ্টা করলো না তার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। যতই 7 দিনের প্রেম হোক, মায়া বলে তো কিছু আছে নাকি? আর এসবের চাপের আগের বর্ষে রুদ্রকে ছোট বড় অনেক কথা বলে ফেলেছে, যেসব বলা মোটেও উচিত হয়নি তার। বলার পরে উপলব্ধি করেছে সে ভুল করেছে। মূলত রুদ্র বিয়ে না করার হেতু হিসেবে দাঁড় করাতে চেয়েছিল এই ব্যাপারটা, কিন্তু কাজের কাজ কিছু তো হলোই না, বরং বড় বাবা আর বড় মাকে কষ্ট দিল। এখন তাদের সামনে যেতেও লজ্জা লাগছে, আর না মাপ চাওয়ার মুখ আছে তার। এখন সেদিনের রেশ ধরে রুদ্র তাকে অপমান করছে, গা জ্বালানো কথা বলছে। এখন এটা করা কি উচিত হচ্ছে? এসব তিক্ত কথা শুনে তার কি খারাপ লাগছে না? সে কি কষ্ট পাচ্ছে না? পাচ্ছে তো, খুব কষ্ট পাচ্ছে সে। সেদিনের পর বাবা মাও তেমনভাবে কথা বলে না। যেচে কিছু জিজ্ঞাসা করলে বলে, নয়তো চুপ করে তার মুখ পানে তাকিয়ে থাকে। এত কিছু হবে জানলে মাসুমের সঙ্গে দেখা তো দূর, কখনো কথাও বলতো না। এখনও নিজের কাছে নিজেকে ছোট্ট লাগছে, মনে মনে অপরাধ বোধ কাজ করছে।
একা একা এসব ভেবে সে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আর তাদের দুজনের কথোপকথন শুনে দাদিমা দীর্ঘশ্বাস ফেলে স্পর্শীর দিকে তাকিয়ে রইল। দুজনেই জেদি। এদের নিয়ে কি যে করবেন ভেবে পাচ্ছেন না তিনি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে রাত 9:07। হসপিটালের ওটির সামনে সদ্য এক ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদছে এক দম্পতি। বাচ্চাটাও ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কান্না করেই যাচ্ছে একাধারে। ধীরে ধীরে তার কান্নার গতি কমার পরিবর্তে বেড়েই যাচ্ছে। কান্না চোটে মুখটা লাল টকটক করছে, যেন স্পর্শ করলেই রক্ত ঝরবে। বাচ্চাটার এমন কান্না দেখে ওই দম্পতি দিশেহারা হয়ে গেল। কোনোভাবেই বাচ্চার কান্না থামছে না দেখে তারা শরণাপন্ন হলো ডাক্তারের চেম্বারে। ডাক্তার চেক আপ করে তেমন সমস্যা পেল না, তবে একটা দুধের নাম লিখে দিলেন, সঙ্গে বুঝিয়ে দিলেন কিভাবে খাওয়াবে। তারপর হসপিটালে থাকাকালীন দুধ কিনে বাচ্চাটাকে খাইয়েও দেওয়া হলো। পেটের ক্ষুধা মিটতেই ঘুমে তলিয়ে গেল বাচ্চাটি। নয়তো এতক্ষণ চেঁচিয়ে তাদের অন্তরাত্মা শুকিয়ে দিয়েছিল, কিন্তু এখন নিশ্চিন্তে ঘুমাতে দেখে বাচ্চার মুখের দিকে তাকিয়ে চলো চলো চোখে তাকিয়ে হেসে ফেলল সেই দম্পতি এবং বাচ্চাটির ছোট ছোট হাত স্পর্শ করে কপালে চুমু এঁকে নাম ঠিক করলেন স্পর্শী। কিন্তু তখনই কে বা কারা যেন এসে স্পর্শীকে টানা হেঁচড়া করতে লাগলো। ওনাদের কোল থেকে কেড়ে স্পর্শীকে নিয়ে দৌড়ে চলে গেল বিপরীত পথে। সে পথে শুধু আধার আর আধার। আধারের ভিড়ে কাউকেই দেখা গেল না, আর না পেলেন স্পর্শীর কান্নার আওয়াজ। স্বপ্নে এইটুকু দেখে মরিয়ম বেগমের ঘুম ভেঙে গেল। হাতড়ে খুঁজে বেড়ালেন ছোট্ট স্পর্শীকে, কিন্তু স্পর্শী কই। বিছানায় স্পর্শীকে না দেখে উনি চট করে উঠে ছুটলেন পাশের রুমে। উন্মাদের মতো দৌড়ানোর কারণে শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ল টাইলসের মেঝেতে। চোখ দিয়ে ঝরছে অশ্রুধারা। কান্না চোটে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, তবুও ওনার হুঁশ নেই। ওনার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কে বা কারা স্পর্শীকে নিতে এসেছে। স্পর্শী ওনার দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, আমি শুধু তোমার মেয়ে মা, আমাকে তোমার সঙ্গেই রাখো মা, আমাকে যেতে দিও না, বাঁচাও আমাকে। স্পর্শী রুমের দরজা সর্বদা হালকা করে ভেজানোই থাকে, কারণ স্পর্শী রাতে একা থাকতে ভয় করে। মাঝে মাঝে মা মা করে ডাকতে ডাকতে ঘুমের ঘোরে হাঁটা ধরে। 4 দিন হলো মেয়েটার সঙ্গে কথা বলেনি উনি। কথা না বলার মুখ্য কারণ রুদ্রকে সকলের সামনে অপমান করা। রুদ্রকেও খুব ভালোবাসেন তিনি। এর বিশেষ এক কারণ আছে বটে। সেই কারণবশত রুদ্র ওনার কলিজার টুকরো। সে কলিজাকে স্পর্শী কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে কটু কথা বলেছে। এটা উনি মানতে পারেনি, এজন্য রাগের বশেই স্পর্শীকে খাইয়ে দেননি, চুল বেঁধে দেয়নি। মেয়েটা কতবার যে পেছনে ঘুরে মা মা করে ডেকেছে তাও সাড়া দেননি। এসব কথা ভেবে উনি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। তারপর ধীর পায়ে স্পর্শীর খুব কাছে গিয়ে মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আর বিড়বিড় করতে করতে বললেন, আমি তোর মা আর তুই আমার কলিজা। রুদ্র আমাকে ওয়াদা করেছে, কেউ নাকি তোকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কখনো না। রুদ্র আছে না, রুদ্র, সে আর আমি কাউকে কাটতেই দিব না। আমরা আছি না, আমরা তোকে খুব ভালোবাসবো, এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখবো। এ কথা বলতে বলতে ওনার শ্বাসরোধ হয়ে আসতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে স্পর্শীর ঘুমটা ভেঙে সজাগ হলো। মাকে জোরে শ্বাস নিতে দেখে ব্যাকুল হয়ে মা মা করে ডেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গেল মায়ের রুমে। তারপর ড্রেসিং টেবিলের ছোট্ট ড্রয়ার থেকে ইনহেলার নিয়ে সেটা পুরে দিল মায়ের মুখে। 2 থেকে 3 বার ইনহেলার পুশ করতেই ধীরে ধীরে মরিয়ম বেগমের নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগলো। তারপর স্পর্শী নিজে না কোনো কথা বলল আর না মাকে বলতে দিল, শুধু শক্ত করে মাকে জড়িয়ে বিড়বিড় করে, তুমি আছো বলেই আমার পৃথিবী এত সুন্দর। এ কথা বলে নীরবে অশ্রু ঝরাতে ঝরাতে ঘুমে তলিয়ে গেল। স্পর্শী নিঃশ্বাস ভারী হতে দেখে মরিয়ম বেগম ধীরে ধীরে চোখ খুলে তাকালেন আর ভাবতে লাগলো স্পর্শী ছোটবেলার একটা ঘটনার কথা। তখন শীতকাল, প্রচণ্ড শীতও পড়েছিল সেবার। শীতের দিনে স্পর্শীকে রোদে বসিয়ে উনি রুমে এসেছিলেন ফিডার নিতে। গোসলের পরপর খাবার না দিলে কেঁদে কেটে একাকার করে মেয়েটা। এক কথায় ছোট থেকেই তার পেট ভরা থাকলেই তার পৃথিবী রঙিন। সামান্য ক্ষুধাও সহ্য করতে পারে না সে। এক হাতে ফিডার আর অন্য হাতে একটা আপেল নিয়ে আসার পথে শুনতে পান স্পর্শীর কান্নার আওয়াজ। কান্না শুনে উনি দৌড়ে গিয়ে দেখেন পড়ে গিয়ে মুখ কেটে গলগল করে রক্ত বের হচ্ছে মেয়েটার। তার কান্না শুনে ততক্ষণে সবাই ছুটে এসছে।
উনি মেয়েকে বুকে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করছেন, কিন্তু মুখ থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। বড় মা আর উপায় না পেয়ে স্পর্শীর মুখে সরিষার তেল ঘষে দিলেন। রক্ত পড়া কমে গেল, কিন্তু ক্ষতস্থানে সরিষার তেল দেওয়াতে জ্বলতে শুরু করলো। ছোট্ট স্পর্শী ছটফট করে কাঁদতে লাগলো অনেক সময়। কেউ ওকে কোলে নিতে চাইলেও গেল না। মায়ের কাঁধে মাথা রেখে ফোপাতে ফোপাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, যেন মা থাকলেই হবে। তারপর ঘুমের ঘোরে ওর মুখে ফিডার দিলে টান দিতে গিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঠোঁটের অনেকখানি ফুলে গেছে, মুখের ব্যথায় 2 দিন খেতেই পারেনি মেয়েটা, শুধু কাঁদত। আর মেয়ের কান্না দেখে উনিও কেঁদে ফেলতেন। আর ওনারা মা ও মেয়ে যখন কাঁদত, রুদ্র তাকিয়ে দেখত। এমনিতেই রুদ্র স্পর্শী 10 বছরের বড়, আর রুদ্র তখন অনেক কিছুই বুঝত। ছোট্ট স্পর্শী তখন বই খাতা টেনে ছিঁড়ে ফেললেও মারা তো দূর, ধমকাতও না। শুধু রাগি রাগি দৃষ্টিতে তাকালেই স্পর্শী ঠোঁট উল্টে কেঁদে রাগ করে উল্টো ঘুরে বসে থাকত। ফলে তারই রাগ ভাঙাতে দোকানে গিয়ে চকলেট আর চিপস কিনে দিতে হতো। একবার হয়েছে কি, স্পর্শী তার দাদিমার পানের বাটা থেকে জর্দা নিয়ে খেয়ে বমি টমি করে একাকার অবস্থা। যেমন চঞ্চল মেয়ে, তেমনই শাস্তির শেষ নেই। সেদিন রুদ্র রেগে দাদিমার পান খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে পানের বাটা লুকিয়ে রেখেছিল। এছাড়া খেলতে খেলতে স্পর্শী ওর বড় মায়ের শখের ফুলদানি ভেঙে খাটের নিচে লুকিয়েছিল। পরে তাকে খুঁজে খুঁজে খাটের নিচ থেকে বের করে আনা হয়। বড় মা তার কাণ্ডে মন খারাপ তো দূর, চোখ পাকিয়ে তাকায়নি পর্যন্ত, কারণ চঞ্চল মেয়েটা এই বাড়ির প্রাণ। আর উনিও খুব বেশি ভালোবাসেন স্পর্শীকে। তাছাড়া স্পর্শী কোনো না কোনো কাণ্ড ঘটাবে। একবার প্রচণ্ড জ্বর এসেছিল, তার কোনোভাবেই জ্বর ছাড়ছিল না। পরে ডাক্তারের পরামর্শে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হসপিটালে থাকবে না বলে সে কি কান্না স্পর্শীর। হাতের কেনোলা যে কতবার খুলেছে তার ইয়ত্তা নেই। আবার যখন কেনোলা লাগাতো তখন খুব কাঁদত। মেয়ের সঙ্গে উনিও কেঁদে বুক ভাসাতেন। তারপর 3 দিন হসপিটালে থেকে বাসায় ফিরলেন ওনারা। ধীরে ধীরে স্পর্শী সুস্থ হতে লাগলো, সঙ্গে তার দুষ্টুমিও ফিরে এলো। বাসাটাও মেতে উঠল তার দুরন্তপনায়। স্পর্শী যখন 4 বছর বয়স, একদিন দাদিমার বড় বোন বেড়াতে এলেন। উনি কয়েকদিন থেকে স্পর্শী দুরন্তপনা দেখে খাওয়ার টেবিলে বললেন, ও মরিয়ম, তুমি দেখি মাইয়া নিয়াই পইরা থাও সারাক্ষণ। আগে চাকরি করতা, মাইয়া আসার পর নাকি চাকরি ছাইড়া দিছ। এত মাইয়া মাইয়া করলে চলবো নি বাসা? নিজের ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হইব। মাইয়া বড় হইব, তার বিয়া দিতে হইব, তখন তো মাইয়া তোমার কাছে থাকবার পারবো না। তখন কি করবা? বয়স হইলে শরীরের ক্ষয় হয়, চোখের জ্যোতি কমে, তখনের চিন্তা ভাবনা কইরা আখেরে গুছাইয়া না রাখলে হইব? শূন্য হাতে থাকলে শেষ বয়সেও কাছে বসার মানুষ পাইবা না। এ কথা শুনে মরিয়ম বেগম থম মেরে বসে রইলেন। আসলেই তো, স্পর্শী বড় হচ্ছে, তারও বিয়ে দিতে হবে। পরের ঘরে চলে যাবে মেয়েটা, তখন চাইলেও মেয়েকে কাছে রাখতে পারবেন না। সেই মুহূর্ত থেকে উনি এসব কথাই ভাবতে লাগলেন। সব সময় এসব চিন্তায় ওনার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকলো। উনি এসব ভাবতেন আর মনমরা হয়ে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলতেন। কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য করে একদিন রুদ্র সকলের সামনে জিজ্ঞাসা করলো, মেজো মা, কিছু হয়েছে তোমার? কয়েকদিন ধরে দেখছিস তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছ। স্পর্শী তো সুস্থ আছে, তাহলে কাঁদছ কেন? রুদ্রের মুখে এই কথা উনি অপ্রস্তুত হয়ে গেলেন। এই ব্যাপারটা বাকিরাও খেয়াল করেছে, তাই সমস্যা খুলে বলতে জেঁকে ধরলেন। উনি বাধ্য হয়ে কেঁদে কেঁদেই বললেন ওনার মনের ভাবনা। ভবিষ্যতের কথা ভেবে কাঁদতে দেখে সকলে হাসলেন। সাধ্যমতো বোঝালেন মেয়েদের জন্মই অন্যের ঘর আলোকিত করার জন্য। আজ অথবা কাল স্পর্শীও অন্যের ঘরের বাতি হবে, তার নিজের একটা সংসার হবে, ব্যস্ততা বাড়বে, তখন চাইলেও যখন তখন আসতে পারবে না। যদিও আসে তাও ক্ষণিকের অতিথি হয়ে আসবে। আসলে মেয়েদের জীবনই এমন। বড় মা দাদিমা এমন নানান কথা বলে বুঝিয়েছিলেন ওনাকে। ওনাদের উক্ত কথাগুলো কেন জানি রুদ্রের পছন্দ হলো না। বিয়ের পর ছোট্ট স্পর্শী ক্ষণিকের অতিথি হবে, সে নাকি চাইলে যখন তখন এই বাসায় আসতে পারবে না। কথাটা কেন জানি সে মানতে পারল না, তাই বিরক্তি সুরে বলল, না, আমাদের বাড়ির একমাত্র মেয়ে শুধু আমাদের ঘরেই আলোকিত করবে। স্পর্শীকে অন্যের ঘর পাঠাবো না আমি। ছেলের কথা শুনে বড় মা হেসে উঠে জিজ্ঞেস করলেন,
তা কি করে আটকাবি শুনি? আমি বড় হয়ে স্পর্শীকে বিয়ে করব। তারপর আমাদের এই বাসায় থেকে যাবেও। তখন ওকে অতিথিও হতে হবে না, আবার সবসময় আমাদের সঙ্গে থাকতে পারবে। রুদ্রের কথা শুনে সবাই খুব হেসেছিল, কিন্তু রুদ্র সিরিয়াসভাবেই ব্যাপারটা মনের মধ্যে পুষে রেখেছিল। তারপর তারা দুজন বড় হতে লাগলো। সময় অতিবাহিত হলো সুখে দুঃখে টানাপোড়েনে। সেদিনের পর থেকে রুদ্র স্পর্শীর অভিভাবক হয়ে উঠল। ছোট ছোট ব্যাপারগুলো রুদ্র মত দিত, সঠিক আর ভুলের পার্থক্য বোঝাতো। কিন্তু দুষ্টু স্পর্শী সেসব বুঝতে চাইতো না, বরং তাকে যখন যা নিষেধ করা হতো ঘুরে ফিরে সে ওই কাজটাই করত। এজন্য বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে হতো, এখনও হয়। দুটোতে শরীরে বড় হলেও এখনও ছোটদের মতোই ঝগড়া করে। অথচ গত মাসের শেষের দিকে রুদ্রের হলো 27 আর স্পর্শীর 16। তবে স্পর্শীর মাঝে এই পরিবর্তন এসছে রুদ্রের জন্মদিনের দিন। সেদিন বাসা মেহমানে ভর্তি ছিল, সকলে হইহট্টগোলে মেতেছিল চারদিকে। তখন নিকট আত্মীয়দের একজন আলোচনা করছিল, ওকে হসপিটাল থেকে কিনে এনেছিল, খুব কষ্টে মানুষ করেছে ওর পালিত মা। আজ দেখো কত বড় হয়েছে। একেই তো বলে রাজকপাল। দেখ, ভাগ্যগুণে রাস্তা থেকে একেবারে রাজপ্রাসাদে ঢুকে গেছে। এ কথা শুনে স্পর্শী ছুটে যায় দাদিমার কাছে, কিন্তু মেহমান থাকায় জিজ্ঞাসা করে না কোনো কথা। তারপর রাতে যখন মেহমানরা চলে গেল, তখন সকলের সামনেই কথাটা ওঠালো সে। তখন রুদ্র সেখানে উপস্থিত ছিল না। তখন দাদিমা সত্য লুকিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে থতমত মুখে বলেন রুদ্র দত্তক নেওয়া সন্তান, তাকে নাকি হসপিটাল থেকে আনা হয়েছে। তবে দত্তক নেওয়া বাচ্চাটি এতিম ছিল না, তার সবাই ছিল, কিন্তু কিছু কারণে তাকে তার পরিবার হসপিটালে ফেলে গিয়েছিল। তারপর তাকে এই বাসায় এনে বড় করা হয়। এই কথা শুনে সে বিশ্বাস করে নেয়, আর রুদ্র বাসায় ফিরলে তাকে আলাদা করে ডেকে জানানো হয় পুরো ঘটনা। সে কথা শুনে রুদ্র জানায় সে নয়, স্পর্শী পালিত সন্তান। এই কথাটা যেন স্পর্শীর কানে কোনোভাবেই না যায়। সে এই কঠিন সত্য সহ্য করতে পারবে না মেয়েটা। স্পর্শীর সত্য লুকাতে রুদ্র নিজের গায়ে লাগিয়েছে পালিত সন্তানের তকমা। তবে বড় মা ব্যাপারটা মানতে চাচ্ছিলেন না। পরে বড় বাবা আর রুদ্র বোঝানোর পর মেনে নিয়েছে। পুরনো কথা স্মৃতিচারণ করে উনি দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার শূন্য কোল পরিপূর্ণ হয়েছে। আল্লাহর রহমতে অমূল্য সম্পদ পেয়েছেন উনি। এজন্য মেয়ের মুখের দিকে তাকিয়ে কখনো শুকরিয়া করতে কার্পণ্য করে না। এক সপ্তাহ পরের ঘটনা। বিকালবেলা স্পর্শী ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। টিভিতে চলছে হিন্দি মুভি। ড্রয়িং রুমে আপাতত সে ছাড়া কেউ নেই। তখন পাশে থাকা ফোনের রিং বেজে উঠল। মুখ ভর্তি বার্গার নিয়ে পাশ ফিরে তাকালো সে। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে রুদ্র, আর ফোনটা তার বড় মায়ের। কল দেওয়া ব্যক্তির নাম দেখে মুখে বিরক্তি ভাব এনে টিভিতে মনোনিবেশ করল, কিন্তু পরপর ফোনটা বাজতে দেখে বিরক্তির মাত্রা বেড়েই গেল। এক পর্যায়ে কলটা রিসিভ করে বাজখাই গলায় বলে উঠল, কল রিসিভ হচ্ছে না মানে বুঝতে হবে ফোনের আশেপাশে কেউ নেই। এই কমন সেন্সটুকু নেই দেখছি। যাই হোক, কে বলছেন, কাকে চান? এই যে কমন সেন্সের ঠেলাগাড়ি, কল রিসিভ করে ভদ্রতা সূচক সালাম দিতে হয় এটা জানেন না? আর কে বলছেন কাকে চান, এ আবার কেমন কথাবার্তা? মানে আগে যতটুকু ভদ্রতা জ্ঞান ছিল সবটুকু গুলিয়ে খেয়ে ফেলেছিস? আর কিছু বলবেন? আম্মুকে বল নাবিলের গাড়িতে আমার সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, সব যেন দেখে শুনে নামিয়ে নেয়। আর হ্যাঁ, আজ রাতের বাসে সিলেট যাচ্ছি, পরশুদিন বাড়ি ফিরব। জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছেন কেন সেটাই তো বুঝলাম না। তোকে এত বুঝতে হবে না, যতটুকু বলেছিল ততটুকু গিয়ে বল আম্মুকে। রাখছি এখন। এ কথা বলেই রুদ্র কল কেটে দিল, আর স্পর্শী মুখ ভেঙচি দিয়ে ছুটল বড় মায়ের রুমে। যেতে যেতে মনে মনে ফোন দিয়ে এঁটে নিল। রুদ্রের কথাগুলো বলতে বলতে সুযোগ বুঝে বড় মায়ের হাতের বানানো আচারের বয়মটা হাপিস করে দিবে। কিন্তু সে হয়তো জানতো না বড় মাও তার জন্য কত বড় এক চমকের ব্যবস্থা করে রেখেছে, যে চমকের কারণে তার হাসিমুখ মলিনতায় ছেয়ে যাবে। আজ রবিবার, রৌদ্র জ্বর সুন্দর একটা দিন। জানালার দোরগড়ায় তেজি রোদের মেলা। ঘড়ির কাঁটা তখন 9-এর ঘরে। স্পর্শী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। একজোড়া জুতো খুঁজে পাচ্ছে না, অথচ গত দিনেও জুতাগুলো এখানেই রেখেছিল।
এদিকে স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। দেরি করে স্কুলে গেলে পেছনে বসতে হয়। স্যাররাও চালাকের চালাক, পেছনে বসলে ঘুরে তাকেই পড়া ধরে, পড়া না পালে অপমান করে। ছেলেদের রুম আলাদা বিধায় সে অপমান তেমন একটা গায়ে লাগে না। সত্যি বলতে গা সওয়া হয়ে গেছে। মোদ্দা কথা, ইংলিশ স্যার বাদে কারো কাছেই অপমানিতও হয় না সে। তার যত সমস্যা ইংলিশেই। এসব ভেবে আর দাঁড়িয়ে না থেকে চেঁচিয়ে ওর মাকে ডেকে উঠল। তখন মরিয়ম বেগম চুলা মুছতে মুছতে জবাব দিলেন, ম্যামে না করে খুঁজে দেখ। পাচ্ছি না আমি, তুমি এসে খুঁজে দিয়ে যাও। কতদিন বলি নিজের জিনিস ঠিকঠাকভাবে গুছিয়ে রাখ। শুনিস আমার কথা? আমিও পারবো না খুঁজে যেতে। তাহলে আমিও স্কুলে যাব না। পিঠে মার পড়ার আগে স্কুলের দিকে হাঁটা ধর। এ কথা শুনে স্পর্শী কথা না বাড়িয়ে রুমের দিকে চলে গেল। এর মিনিট দুয়েক পরপরই দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে বেরিয়ে গেল। তারপর আর কোনো কথাবার্তার সারা শব্দ শোনা গেল না। সকালে নাস্তা করেছে, টিফিনের টাকাও নিয়েছে, তাহলে স্কুলে গেল ভেবে মরিয়ম বেগম নিজের কাজে মন দিলেন। রান্নাঘরের মেঝেতে বসে বড় মা পটলের খোসা ছাড়াচ্ছেন। পাশে 2 আটি লাল শাক আর একটা লাউ রাখা। 2 কেজি আলু গড়াগড়ি খাচ্ছে মেঝের এক কোণে। অন্য এক পাতিলে তাজা কই মাছগুলো খলবল করে লাফাচ্ছে। কই মাছ ভাজা ভীষণ পছন্দ স্পর্শীর। মেয়ের পছন্দ জানেন বলেই বাজারে দেখা মাত্রই কিনেছেন। তবে শুধু মেয়ের জন্যই নয়, এনেছেন সবার জন্যই। বড় মা এক মনে দুপুরে যা রান্না হবে সেগুলোই কেটে কুটে রাখছেন, যাতে রান্নার সময় তাড়াহুড়ো না লাগে। রান্নাঘরে যা যে যার কাজে ব্যস্ত। এমনিতেই উনি খুব কম কথা বলেন, এক কথায় স্বল্পভাষী। উনি স্বল্পভাষী বলে প্রথম সাক্ষাতে অনেকেই অহংকারী মনে করেন, অথচ কাছ থেকে দেখলে মিশলে বোঝা যায় উনি কতটা স্বচ্ছ মনের। এছাড়া উনি বিশেষ এক গুণে গুণান্বিতও বটে। বিশেষ গুণটি হচ্ছে উনি অতি খুশিতে ডগমগ হন না, আবার অতি শোকে ভেঙে পড়েন না। সব সময় স্বাভাবিক নিশ্চল। সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা ওনার আছে। যেমন সেদিনের ঘটনা। সেদিন উনি চাইলে রুদ্র আর স্পর্শীর বিয়েতে আপত্তি করতে পারতেন। রুদ্রকে এতিম বলা স্পর্শীকে এক থাপ্পড় মারতে পারতেন, কিন্তু এর কোনোটাই উনি করেননি। বরং পরের দিন রুদ্রকে বলেছিলেন, সে ছোট, রাগের বশে এসব বলে ফেলেছে, কিন্তু তুমি তো ছোট নও। এসব কথা রেস ধরে রাগ পুষে রেখো না। রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না, বরং ধ্বংস করে। ওনার কথা শুনে আপনা আপনি ওনার প্রতি সম্মানটা আরও বেড়ে গেছে। আর সম্মান এমন জিনিস, না চেয়ে নেওয়া যায় আর না কেড়ে নেওয়া যায়। নিজ গুণেই সম্মানের যোগ্য হয়। সেদিনের কথা স্মৃতিচারণ করে মরিয়ম বেগম জায়ের দিকে একবার তাকিয়ে গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ কথা শুনে কষ্ট পেও না ভাবি। জানোই তো ভেবেচিন্তে কথা বলে না সে। রুদ্রকে কথাগুলো রাগের বশেই বলেছে। হঠাৎ এই কথা কেন? তোমার মুখটা খুব শুকনো লাগছে আজ। কোমরের ব্যথাটা বেড়েছে, তাই হয়তো। আর শোন, কয়েকটা কথা বলার ছিল। স্পর্শী তোর মেয়ে হলেও সে এখন আমার ছেলের বউ। আমারও অধিকার আছে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোর ভাইয়া একটু পরেই চট্টগ্রামের উদ্দেশ্যে বের হবে। আমি যাচ্ছি স্পর্শীও সঙ্গে যাক। তুই স্পর্শীর বেগ গুছিয়ে দে। 2-3 দিন থাকার মতো জামা কাপড় দিস। কিন্তু স্পর্শী তো স্কুলে চলে গেছে। না, যায়নি। জুতো খুঁজে না পেয়ে ড্রেস বদলে ছাদে গেছে। হয়তো কবুতরকে খাবার দিচ্ছে। আমি দেখেও বলিনি, কারণ আমি চাই স্পর্শী যাক। ওরা যত দূরে দূরে থাকবে তত দূরত্ব বাড়বে। কিন্তু স্পর্শী যে বলল রুদ্র নাকি জিনিসপত্র কার গাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সেও নাকি কোথাও যাচ্ছে। আমি নিষেধ করেছি রুদ্রকে। ও আচ্ছা। শোন মরিয়ম, ছোটরা যখন ভুল করে তখন তাদের সুন্দর করে বোঝানোর দায়িত্ব বড়দের ঘাড়েই পড়ে। আমি জানি রুদ্র এই ব্যাপারে মুখ ফুটে কিছু বলবে না, তাও তোর জন্য, কারণ তুই মেয়েকে ছাড়া থাকতে পারিস না। কিন্তু পরিস্থিতি এখন উল্টো কথা বলছে, এটা তোকেও বুঝতে হবে। স্পর্শীর ছেলে মানুষই করবেই, তার বয়সটাই এমন। কিছুদিন আগেও একটা ভুল করতে যাচ্ছিল, আবার করবে না এর গ্যারেন্টি কি? আর এখন রুদ্রর বাসায় ফেরা মানে নিজের ক্ষতি করা, তাও করবে সে। তবু নিজের সুবিধার কথা কাউকেই বলবে না।
তাই আমি ভেবেছি রুদ্রর কাছে থাকুক স্পর্শী। এতে যদি দূরত্বটা ঘুচে, দু একদিন একসঙ্গে থাকলে, একে অপরকে সময় দিলে তাদের সম্পর্কটা একটু হলেও সহজ হবে, যেটা এই বাড়িতে সম্ভব নয়। কেন সম্ভব নয় জানিস? কারণ তারা এই বাসারই ছেলে মেয়ে। একটু কিছু হলে স্পর্শী আমাদের নালিশ করবে, কান্নাকাটি করবে, রাগের বশে রুমও আলাদা করে ফেলবে, যেটা হবে সংসার ভাঙার অন্যতম কারণ। যদি পূর্বে তাদের সম্পর্ক থাকতো তাহলে চিন্তা থাকতো না, কিন্তু হঠাৎই বিয়ে হওয়াতে ওরাও অস্বস্তিতে পড়ছে বা পড়বে। যেখানে চাচাতো ভাই বোন ছিল, তারা সব মানিয়ে নিতে একটু সময় দরকার। এখন তাদের সম্পর্ক জোড়া লাগাতে আমাদের উচিত ওদের কাছাকাছি থাকার সুযোগ করে দেওয়া। আমি কি বলছি তা বুঝতে পারছিস? আর চট্টগ্রামে যত যাই করুক একসঙ্গে এক রুমে থাকতে বাধ্য তারা। তা ঠিক, কিন্তু রুদ্র কি রাজি হয়েছে? না, সে এখনো জানে না স্পর্শী যাচ্ছে ওর কাছে। ভাইয়া যাচ্ছে তাও জানে না। ভাইয়া কোনো কাজে যাচ্ছে নাকি এমনি ঘুরতে? না, স্পর্শীকে রাখতে। তারপর দুই যা আলোচনা করে অন্য সদস্যদের জানালেন। দাদিমা এবং স্পর্শীর বাবাও মত দিলেন। আর বড় বাবা তো জানতেন এই ব্যাপারে। ওনার সঙ্গে আলোচনা করে বড় মায়ের সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের আলোচনা শেষ হতে স্পর্শী প্রবেশ করল। মুখ ভর্তি হাসি নিয়ে কিছু বলার আগেই ওর মা অবাক হয়ে বলল, কি রে, তুই স্কুলে যাসনি? না, আমার এক জোড়াও জুতো নেই, কি পরে যাব? কি? তাহলে গত সপ্তাহে কেন কোন জুতা জোড়া কই? আরে কি যে বলো না আম্মু, ওগুলো বের করলে পুরনো হয়ে যাবে, তাই বের করিনি। তাছাড়া একদিন স্কুলে না গেলে কিছু হবে না। এ কথা বলে দাঁত বের করে খিলখিল করে হাসল। তার হাসি দেখে বাকিরাও হাসলেন। তখন বড় বাবা স্পর্শীকে জানালো উনি বেড়াতে যাচ্ছেন, সে যাবে নাকি। বেড়ানোর কথা শুনে স্পর্শীর আনন্দে লাফ মেরে উঠে রাজি হয়ে গেল। ওর মুখশ্রী জুড়ে ছড়িয়ে গেল উৎফুল্লতা। বাসায় শুয়ে বসে বোরিং না হয়ে বেড়াতে যাওয়ার আনন্দে সে জানার প্রয়োজন বোধ করল না কোথায় যাচ্ছে, কেনই বা যাচ্ছে। আর কেউ বললও না আগ বাড়িয়ে। তারপর স্পর্শী মায়ের থেকে বিদায় নিয়ে চলল মহা আনন্দে। ভুলেও আন্দাজ করতে পারল না তার এত আনন্দের ভাটা পড়বে অপ্রিয় এক মানুষের মুখ দেখে, যার উপস্থিতি তার বিরক্তির কারণ। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো মতে ফ্রেশ হয়ে নাস্তা না করে বেরিয়েছিল রুদ্র। ফিরল কিছুক্ষণ আগে। ততক্ষণে দিন পেরিয়ে সন্ধে নেমেছে। মাগরিবের আজানও হয়ে গেছে কিছুক্ষণ আগে। রুদ্রের ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা বিছানা পেতে চাইছে। এই মুহূর্তে ফ্রেশ হওয়ার এনার্জিটুকুও যেন নেই তার শরীরে। সে ঘামে ভেজা শার্টের বোতাম খুলতে খুলতে রুমের চারিদিকে দৃষ্টি বোলালো। কেউ নেই, থাকার কথাও নয়। কারণ এত বড় ফ্ল্যাটে সে একাই থাকে। ইদানিং ক্লান্ত শরীরে বাসায় ফিরে শূন্য রুমে ভালো লাগে না তার। কেমন শূন্যতা বিরাজ করে চারিদিকে। কাউকে বোধ হয় খুব দরকার এত বড় ফ্ল্যাটে। এই দেওয়ালগুলো যেন কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছে। কেন এমন মনে হয় কে জানে? নাকি প্রেম তৃষ্ণাই তার বুক তৃষ্ণার্থ বলে দেওয়ালের ঘাড়ে দোষ চাপাচ্ছে? হবে হয়তো। তাদের বাসায় যেমন এক চঞ্চল প্রজাপতি রয়েছে, ঠিক তেমন এক প্রজাপতি এখানে থাকলে মন্দ হয় না। সারাক্ষণ এ রুম হতে ও রুম ছুটে বেড়াতো, যার উপস্থিতিতে ঠোঁটের কোণে ফুটতো রাগ মিশ্রিত মুচকি হাসি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে গোসল সারতে গেল। যা হবে না তা ভেবেও লাভ নেই। এর চেয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়াই উত্তম। সে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে কলিং বেল বেজে উঠল। অসময়ে কারো উপস্থিতিতে প্রচণ্ড বিরক্তি ফুটে উঠল তার ক্লান্ত মুখশ্রী জুড়ে। তবে কে দেখার দরকার ভেবে আইহোল দিয়ে দেখে অবাক না হয়ে পারল না। ততক্ষণে পুনরায় কলিং বেল বেজে উঠল। সে খালি গায়ে দরজা খুলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আর তাকে রেখে স্পর্শী বেজার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। আগে যদি জানতো বড় বাবা রুদ্রের এখানে আসছে, তাহলে জীবনেও আসতো না। স্বেচ্ছায় এই শাড়ির কাছে এসে গুঁতো খাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। এই লোকটা না পারে দুটো ভালো কথা বলতে, আর না পারে দিল খুলে হাসতে। এর কাছে ভালো কিছুই আশা করাই বৃথা। ওদেরকে দেখে রুদ্র বাবাকে সালাম দিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়েছে। ওর বাবা ভেতরে প্রবেশ করে সোফায় বসেছে, কিন্তু স্পর্শী অন্যদিকে মুখ ফিরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর কাণ্ড দেখে এবার রুদ্রই মুখ খুলল। ভেতরে আসার ইচ্ছে নেই বুঝি? ওকে, থাক তাহলে। আশা করি মশার সঙ্গে ভালোই রাতটা কাটবে। শুভরাত্রি। এ কথা বলে দরজা আটকাতে গেল স্পর্শী রাগে গজগজ করে ভেতরে প্রবেশ করল। রাগে দুঃখে বড় বাবার দিকেও ফিরে তাকালো না।
গটগট করে হেঁটে যে রুমের দরজা খোলা সেই রুমেই ঢুকে উল্টো ঘুরে বসে রইল। রুদ্র বাবার সঙ্গে কথা বলে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। ছেলের কথা শুনে উনি গেস্ট রুমে চলে গেলেন। আর রুদ্র খাবার অর্ডার করে রুমে গিয়ে দেখল ফুলরানী মুখ ফুলিয়ে বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে।